মুক্তিযুদ্ধের না বলা কথা সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজাদুল হক। দেশ বিদেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মুক্তিযোদ্ধাদের না বলা কথা সংরক্ষণ করার এই ক্ষুদ্র প্রয়াসে আমার ভূমিকা একেবারেই নগণ্য। আমাদের বীর মুক্তিযোদ্ধারা এবং তাদের না বলা কথাই এখানে মুখ্য। তাই আমার প্রশ্ন করা অথবা কারিগরি কোনো দৈন্যতা যদি থেকে থাকে সেজন্য আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের গৌরবের ইতিহাস, আমাদের ত্যাগের ইতিহাস, আমাদের বীরত্বের ইতিহাস। স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ 7 বছর পর 1978 সালের জানুয়ারি মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীনে জনাব হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় কাজ শুরু হয় স্বাধীনতা যুদ্ধের দলিল সংরক্ষণ প্রকল্প। এর আরও 5টি বছর পর 1982 সালের নভেম্বর থেকে শুরু করে 1984 সালের শেষ পর্যন্ত তারা প্রকাশিত করেন 16টি খণ্ডে 15,000 পাতার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিল। এই 16টি খণ্ডে তারা যেই তথ্য উপস্থাপিত করেছেন তা হচ্ছে একটিমাত্র অংশ। কারণ জনাব হাসান হাফিজুর রহমান প্রথম খণ্ডের ভূমিকায় বলেছেন যে তারা 3.5 লক্ষেরও বেশি তথ্য এবং দলিল সংগ্রহ এবং সংরক্ষণ করেছেন। সেই বাকি তথ্য আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি। আজকের এই তথ্য এবং প্রযুক্তির যুগে সেই তথ্যগুলো আমরা অনায়াসে রেখে দিতে পারি ইন্টারনেটে, যাতে সেখান থেকে আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা নিতে পারি, আমরা আরও ভালো করে যাতে জানতে পারি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। দুঃখজনক হলেও সত্যি যে 71 স্বাধীনতা যুদ্ধের পর থেকে যতগুলো সরকার ক্ষমতায় এসেছেন তারা কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছেন তাদের নিজেদের সুবিধার জন্যই। তাই তো আমরা দেখতে পাই প্রতিবার সরকার বদল হলেই বদলে যায় আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বইগুলো। এবং এই যে সরকারিভাবে তথ্য বিকৃত করার এই যে একটি ঘৃণ্য প্রয়াস, আমাদের পরিহার করতেই হবে। যতদিন পর্যন্ত না আমাদের ইতিহাস আমরা জোর গলায় না বলতে পারবো, সত্যিকারের ইতিহাস আমরা তুলে না ধরতে পারবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সেটা আমাদের ভবিষ্যতের জন্যই খারাপ। সরকারিভাবে মুক্তিযোদ্ধাদের না বলা কথা সংরক্ষণ করার কোনো প্রকল্প এই মুহূর্তে নেওয়া হয়েছে কিনা তা আমার জানা নেই। থাকলেও বিদেশে বিভিন্ন দেশে যেসব মুক্তিযোদ্ধারা আছেন তারা দেশে গিয়ে সরকারি সেই প্রকল্পে অংশগ্রহণ করবেন কিনা তাতে আমার সন্দেহ আছে। তাই পরবর্তী প্রজন্মের জন্য তাদের সেই রোমহর্ষক অভিজ্ঞতাগুলো সংরক্ষণ করার আমারই ক্ষুদ্র প্রয়াস। আমি তাদের অভিজ্ঞতাগুলোকে এবং তাদের সেই না বলা কথাগুলোকে সময়ের আলোকে আমি 4টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আছে যে স্বাধীনতার আগে 1971-এর 26শে মার্চের পূর্বের কিছু ঘটনা এবং মার্চ মাসের প্রথম দিককার তাদের অভিজ্ঞতা, এবং দ্বিতীয় পর্বে থাকবে যে 25শে মার্চের সে ভয়াল রাত এবং 26শে মার্চের পরবর্তী প্রথম 2 সপ্তাহের কিছু কথা। তৃতীয় পর্বে আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে তাদের সেই মুক্তিযুদ্ধের ট্রেনিং এবং তখনকার সেই অভিজ্ঞতার কথা, তারা কোন ধরনের অস্ত্রে তারা ট্রেনিং নিয়েছেন, তারা কোথায় ট্রেনিং নিয়েছেন, কিভাবে তারা সেই ট্রেনিং ক্যাম্পে ছিলেন তার কথা। এবং চতুর্থ পর্বে আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে তাদের যুদ্ধের সেই অভিজ্ঞতার কথা, তারা কোন কোন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের সহযোদ্ধাদের কথা, এবং পরিশেষে 16ই ডিসেম্বরে তাদের বিজয়ের সেই অভিজ্ঞতার কথা। আজ আমরা যার মুখ থেকে মুক্তিযুদ্ধের না বলা কথা শুনব তিনি হচ্ছেন চট্টগ্রামের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব কামরুল ইসলাম। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে কখন থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে একটি যুদ্ধ, কোনো ধরনের একটি যুদ্ধ অবশ্যম্ভাবী, যুদ্ধ একটি হবেই, এবং তিনি বললেন আসলে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকেই মোটামুটি ছাত্র সমাজ বা ছাত্রলীগ চিন্তা করছিল যে বোধহয় যে পাকিস্তানের সঙ্গে আমাদের আসলে থাকা সম্ভব হবে না। তখন যারা ছাত্রলীগ কর্মী যারা ছিল নিবেদিত কর্মী, আমি চিটাগং কলেজে পড়তাম সেই সময়, তো চিটাগং কলেজে আমাদের কিছু ক্লাস চালানো হতো, মানে যে স্বাধীন বাংলা, পূর্ব বাংলা স্বাধীন করা ইস্যু নিয়ে। তো ইউজ টু হ্যাভ সাম পলিটিক্যাল ডিসকাশন থিংস লাইক দ্যাট। আমাকে ওই ক্লাসে ইন্ট্রোডিউস করছিল আমার এক বড় ভাই শওকত হাফিজ খান রোশনি। উনি এখন আর আমাদের মাঝে নেই। উনি চিটাগংয়ের খুব নামকরা একজন কবি ছিলেন এবং কলাম লেখকও ছিলেন। আপনারা কি ধরনের ব্যাপার নিয়ে তখন আলাপ করতেন?
তা আমাদের আলাপ ছিল মোটামুটি ভাবে আমার আলাপ ছিল, আমার অভিজ্ঞতা আমি বলছি, আমি প্রথম যেদিন ক্লাসে যাই আমার প্রশ্ন ছিল আমরা অস্ত্র কোত্থেকে পাবো, যে হুইল গিভ আস দ্য আর্মস, এবং আমি ডিরেক্টলি প্রশ্ন করছিলাম ইন্ডিয়াকে আমাদেরকে সাহায্য করবে কিনা, ইন্ডিয়া থেকে আমরা পেতে পারি কিনা বা কিছু। এটা কোন সময়কার ঘটনা? এটা ঘটনা হচ্ছে 1971 জানুয়ারি ফেব্রুয়ারি দিককার ঘটনা, বাট এই ক্লাসগুলো আরো আগে থেকে হতো। এই ক্লাসগুলো শুরু হয়েছিল বোধহয় 1970 সালের পরেই। কতজন আপনারা ছিলেন? আমরা ক্লাসে মোটামুটি 10-15 জন মতো যেতাম। আমরা অবশ্য সবাইকে নিতে পারতাম না, মানে যাদেরকে ট্রাস্ট করা যায়, তখন তো আগরতলা ষড়যন্ত্র মামলা চলছিল অলরেডি। তো আমাদের ভিতরে যদি কোনো বিশ্বাসঘাতক থেকে থাকে যার জন্য, এবং এই সমস্ত কথাবার্তাগুলো সব আসতো মোটামুটি আমাদের ছাত্রলীগে যারা ছাত্রলীগের সঙ্গে পরিচিত এবং যারা জানেন, শের আলম খানের নাম সবাই জানেন, কারণ শের আলম খান একজন খুব নিবেদিত কর্মী এবং ছিলেন কি বলে প্রজ্ঞাধারী লোক ছিলেন। তো আমি একটা গল্প বলছি শের আলম খান সম্পর্কে। যখন শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের সময় অ্যান্থনি মাসকারনাস বোধহয় ইন্টারভিউ করছিল, তো জিজ্ঞেস করে তোমার অ্যাডভাইজারকে, সো শেখ মুজিব পয়েন্টেড টু শের আলম খান। এই 10-12 জন যারা ছিলেন তাদের আর কারো নাম আপনার এখন মনে? হ্যাঁ, আমার মনে আছে। একজন ছিল রবিউল হোসেন কোচি, সে পরে নোয়াখালী ডিস্ট্রিক্ট পরিষদের চেয়ারম্যান ছিল, এখন ঢাকা থাকে। বরহানুদ্দিন খান, সেও চিটং কলেজের ছাত্র সংসদের জিএস এবং ভিপি ছিল বিভিন্ন টার্মের পরে। এটা তো জানুয়ারির ঘটনা, তারপরের দিককার আপনাদের কি ফিল করলেন আপনারা তখন? চিটাঙের পরিস্থিতি অবশ্যই উত্তপ্ত হচ্ছিল আস্তে আস্তে। যারা মানে স্বাধীনতা সংগ্রামের কথা জানে, তখন চিটং থেকে মোটামুটি অনেকগুলো ঘটনার সূত্রপাত। আমরা তখন মিটিং মিছিল করতাম চারিদিকে, যাতে করে ওই চিটং পোর্ট থেকে কোনো অস্ত্র চারদিকে শহরে ঢুকতে না পারে। তো সবাই নিশ্চয়ই জানে যে সোয়াত থেকে যে অস্ত্র নামানো হচ্ছিল সেটা নিয়েই মোটামুটি তখন ইপিআর একটা গ্রুপ বিদ্রোহ করছিল, মানে চিরাঙে ওরা দে গেভ রেজিস্ট্যান্স এগেইনস্ট পাকিস্তান আর্মি। এই যে আপনার জানুয়ারি 71-এর জানুয়ারি ফেব্রুয়ারি সময়কার ঘটনা, তখন কি আপনাদের এই আলাপে বা যে কনভারসেশনের মধ্যে কখনো তখনকার মেজর জিয়ার কথা আসতো? আপনারা তার সম্পর্কে জানতেন? না, তখন কিছু জানতাম না আমরা। তো জিয়া রহমান সম্পর্কে খুব ইন্টারেস্টিং একটা কথা বলছি, মানে আমরা যখন চিটং কলেজে পড়তাম তখন আমরা ছোটখাটো একটা অফিস বানিয়েছিলাম চিটং কলেজের হলের প্রভোস্ট না হল সুপারিনটেন্ডেন্ট বলতে বলতে তখন সবুজ সাহেবের অফিসে। তো যে কোনো কারণে ওই ফোন নাম্বারটা সবাই জানা ছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন লোকজন আমাদের কল করতো খোঁজ খবর জানা নিয়ে। তো একদিন রাতে একটা বিশেষ কল আসলো, অ্যান্ড কোনো কারণে আমাদের ভিতরে একটা ধারণা ছিল যে সেটা জিয়া রহমানের কল, এবং হি কলড অ্যান্ড হি সেড যে আমরা বেরিয়ে আসতেছি, আমাদের দোয়া করবেন ইনশাআল্লাহ। এটা কবেকার ঘটনা? এটা হচ্ছে মার্চের 25-26 তারিখের যে ঘটনা। কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি সময়কার যে ঘটনাটা আপনারা যখন ইনভলভ ছিলেন, তখন অবশ্য জিয়া রহমানের না, জিয়া রহমান তখন জিয়া রহমানের কোন নাম কোথাও আসেনি। জিয়া রহমান অবশ্য আর্মিতে ছিল, কেন জিয়া রহমানের গল্পটা আমি আবার নিয়ে আসি কিভাবে জিয়া রহমান হয়েছিল। তো ওই অস্ত্র উদ্ধারের জিয়া রহমানের কিন্তু ক্যান্টনমেন্ট ক্যাম্প ছিলেন, ওর ক্যাম্প ছিল 16 শহর রেলওয়ে স্টেশনের কাছে, আই থিঙ্ক 16th ইস্ট বেঙ্গল ডিভিশন ওর এর নাম ছিল, ইফ আই এম নট মিস্টেকেন। তো জিয়া রহমান যাচ্ছিল পোর্টে ডিউটি দিতে, যাতে পাকিস্তান আর্মি মাল খালাস করতে সুবিধা হয়। তখন পথে জিয়া রহমানকে বোধহয় ওলি, লেফটেন্যান্ট ওলি, তখন আই ডোন্ট নো এখন ওর র্যাঙ্ক কি ওনার, ওই গিয়ে খবর দিল যে স্যার এখানে এই অবস্থা হয়েছে, মানে পাকিস্তান আর্মি ক্যান্টনমেন্টে অনেক বাঙালি অফিসারকে নিরস্ত্রীকরণ করছে এবং ওখানে অনেক গুলিটুলি হচ্ছে, মানে লোকজন মেরে ফেলছে। So he stopped Jia Rahman from going to port, and then what Jia Rahman did, he turned back his jeep and he came back to Sholashar to find out his commanding officer Janjua. এই গল্প সবাই জানে, অবশ্যই আমরা সবাই জানি। জানজুয়াকে এসে জানজুয়াকে বাসা থেকে অ্যারেস্ট করছে and he killed him there. আচ্ছা, ঢাকার সাথে আপনাদের যোগাযোগটা কে রাখতো সাধারণত? সমন্বয়কারী কে ছিল? ঢাকার সঙ্গে তখন যোগাযোগ তেমন কিছু ছিল না, বাট আমি একটা জিনিস উল্লেখ করতে চাই এখানে। আমাদের একটা ছোটখাটো অফিস মতো ছিল চিটং রেস্ট হাউসে, যেখানে চিটং রেস্ট হাউস অ্যাকচুয়ালি ছিল চট্টগ্রাম শহর আওয়ামী লীগের অফিস। ওই অফিসে বসতেন জহির আহমদ চৌধুরী, পর একসময় শ্রমমন্ত্রী হয়েছিলেন আওয়ামী লীগ শেখ মুজিবের সময়। তা আমাদের আড্ডা ছিল জহির আহমদ সাহেবের ওখানেও।
চিটাগাংয়ের ছাত্র রাজনীতি তখন দুইটা গ্রুপ ছিল, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট আওয়ামী লীগের পক্ষধারী লোকজন অথবা একটা হচ্ছে সিটি আওয়ামী লীগের পক্ষধারী লোকজন। এগুলো মোটামুটি নেতৃত্বের কোন্দলগত কারণে ডিভিশন ছিল, ইটস নট নাথিং আইডিওলজিক্যাল অর এনিথিং লাইক দ্যাট। আমাদের সঙ্গে আর একটা কথা বলি, আমাদের সঙ্গে চিটাগাং ইঞ্জিনিয়ারিং কলেজে আবার যোগ দেন তৎকালীন চট্টগ্রাম চাকসুর জেনারেল সেক্রেটারি আব্দুর রব ভাই। রব্বার কথা এই জন্যই তুললাম কেন রব ভাই ইঞ্জিনিয়ারিং কলেজে আসার পথে উনি শহীদ হন। পাকিস্তান আর্মির গুলি ওনার গাড়িকে ওনার ড্রাইভারকে গুলি লাগে এবং সে ড্রাইভার গাড়িটা কন্ট্রোল করতে না পেরে গাড়ি খাদে পড়ে গিয়ে উনি মারা যান ওখানে। উনি ইনফ্যাক্ট আমরা করতাম কি, চিটাগাং ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমরা বিভিন্ন গ্রাম থেকে খাওয়া জোগাড় করে এনে তখন বাংলাদেশ আর্মি যে রেসিস্ট্যান্স দিচ্ছিল কালুঘাটে ব্রিজের ওখানে, ওদের জন্য খাওয়াটা নিয়ে যেত সবাই। তো ওইরকম একটা মিশনে উনি গেছিলেন খাওয়া দিয়ে আসার জন্য। তো উনি ফেরার পথে পাকিস্তান আর্মির একটা গুলি ওনার ড্রাইভার গায়ে লাগে, যার ফলে উনি আর ফিরে আসতে পারেন না আমাদের মাঝখানে। তো চিটাগাংয়ে জনাব মান্নান সাহেবের যেই স্বাধীনতা ঘোষণা এবং তারপরে মেজর জিয়ার যে স্বাধীনতা ঘোষণা কালুরঘাট থেকে, এটা আপনারা কখন শুনেছেন চিটাগাংয়ে বসে? সে নিয়ে আমি কিছু বলতে চাই, কারণ এটা নিয়ে অনেক মানে পক্ষে অনেক কথা শোনা যাচ্ছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটুকু আমি বলতে পারি তাই আমি বলার চেষ্টা করছি, কেন আমি খুব কাছে থেকে ছিলাম, আমার যতটুকু মনে পড়ে ওই ঘটনার সময়। তো মান্নান ভাই এবং হান্নান ভাই মান্নান ভাই ছিলেন চিটাগাং শহর আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, বাট হান্নান ভাই ছিলেন চিটাগাং জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট তৎকালীন। তো আমার যতটুকু মনে পড়ে যে যখন চিটাগাং রেডিও সেন্টার কালুঘাটে সে ট্রান্সমিটার সেন্টার সেটা ছিল 2 কিলোওয়াট বা 4 কিলোওয়াট, খুব কম ক্ষমতা সম্পন্ন। তো উনি সারাদিন ধরেই শেখ মুজিবের নাম দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছিলেন ওই রেডিওতে। যারা আমরা চিটাগাং ছিল তারা সবাই হান্নান ভাইয়ের গলা, উদাত্ত গলা, উই কুড রিমেম্বার দ্যাট স্টিল। এটা 26 তারিখ, এটা 26 তারিখ, হ্যাঁ 26 তারিখ। আচ্ছা। হান্নান ভাই শেখ মুজিবের পক্ষ হয়ে স্বাধীনতা ঘোষণা দিয়েছে এবং বলছিলেন যে চট্টগ্রাম এখন স্বাধীন, বাংলাদেশ স্বাধীন, মানে সবাই সারা বাংলাদেশকে উনি ডাক দিচ্ছিলেন যে মানে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। এবং আমরা কিছু মিথ্যা কথা বলা হচ্ছে যে শেখ মুজিব তখন তো আসলে শেখ মুজিব অ্যারেস্টেড হয়ে গেছে, বাট সেটাকে মানে করার জন্য বলা হচ্ছে শেখ মুজিব এখনো ঠিক মতো আছেন, উনি পুরো অ্যারেস্টেড হন নাই, মানে লোকের মনোবলকে বাড়ে রাখার জন্য। ইতিমধ্যে আমরা অবশ্য হান্নান ভাইকে দেখছিলাম বাইরে থেকে, মানে কাঁচা বাইরে দরজা হান্নান ভাই ঘোষণা করছেন। এরপর একদিন দেখলাম যে আরো কেউ সৈন্য টৈন্য নিয়ে এক আর্মির এক ভদ্রলোক ওইখানে ঢুকছেন এবং উনি এসে খুব অল্প সময় একটা বক্তৃতা দিলেন এবং বক্তৃতায় উনি বললেন যে অন হিজ বিহাফ, হিজ মেজর জিয়া, দ্যাট আই এম ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তো আমার এটুকু মনে হয়, আমি হান্নান ভাইকে বললাম, হান্নান ভাই হোয়াই হি ইজ সেইং লাইক দিস, আমরা একটু প্রোটেস্ট করা উচিত এটা। উনি তো নিজেকে ডিক্লেয়ার করছেন, হি ডিডন্ট ডিক্লেয়ার ইট অন বিহাফ অফ শেখ মুজিব। তো পরে আমাদের আওয়ামী লীগ নেতৃত্ব বোধহয় জিয়ার সঙ্গে কথা বলেন এবং জিয়া রহমানের পরে আই থিঙ্ক they convinced him to come back again and he declared it on behalf of Sheikh Mujibur Rahman, উনি স্বাধীনতা ঘোষণা করছেন। আচ্ছা, তারপর আপনারা কোথায় গেলেন? এরপর আমাদের দায়িত্ব ছিল, তখন জিয়া রহমান আমাদেরকে বললেন যে আমরা জিয়া রহমানের সঙ্গে, তখন আর্মির ওনারা এক ট্রাই করে আমরা গেলাম ওই ফেনী, ওখানে একটা শুভপুর একটা ব্রিজ আছে, সো জিয়া রহমান আমাদেরকে নিয়ে ওই ব্রিজে এখানে গেলাম রাত্রেবেলা একটা অপারেশনে, বলছে তোমরা চলো আমাদের সঙ্গে, ওখানে আমরা কিছু অপারেশন করবো। এবং আমরা তখন অপারেশন নামে আমরা মোটামুটি খুব পাগল হয়ে গেলাম যে লেটস গো টু সাম অ্যাকশন। আমরা অনেক রাত্রে 3-4 ঘন্টা ড্রাইভ করে ট্রাকের পিছনে বসে আমরা শুভপুর ব্রিজের ওখানে গেলাম, কিন্তু আমরা কোন পাকিস্তানের সৈন্য দেখতে পাইনি। পরে ওদের ট্রাক ঘুরে আমাদেরকে আবার নিয়ে আসলো। আই থিঙ্ক আমরা আবার ফিরে আসলাম আমাদের চিটাগাং ইঞ্জিনিয়ারিং কলেজে। এটা কবেকার? 30 তারিখ, 31 বা এটা বোধহয় 27, 28, 29 তারিখের ঘটনা। ইতিমধ্যে অবশ্য আর্মিরা ঠিক করলো যে ওরা কালুঘাটে একটা রেস্টের, কালুঘাট চিটাগাং একটা যোগসূত্র ছিল চিটাগাং থেকে কক্সবাজার পর্যন্ত কালুঘাট ব্রিজ। কালুঘাট ব্রিজে যে বাংলাদেশ আর্মির লোকজন, বাংলাদেশ আর্মি না, পাকিস্তান আর্মি, তৎকালীন পাকিস্তান আর্মির লোকজন, ওরা একটা রেজিস্ট্যান্স দিবে যদি পাকিস্তান আর্মি দিক থেকে আসে। তো ওখানে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, বাট আমাদের কারো কোনো ট্রেনিং ছিল না বা অস্ত্র আমরা চালাতে জানতাম না, যার জন্য আই থিঙ্ক দ্যাট ডিডন্ট ওয়ার্ক আউট। তখন বাংলাদেশের এই আর্মি থেকে আর কোনো ব্যক্তিত্বের নাম কি আপনার মনে পড়ে? মেজর রফিক, উনি তখন ইপিআর ছিলেন। তো আর্মির কথা বলতে গিয়ে আমার কিছু কথা আজকে বলতে হয় যেগুলো আমার খুব, আমি জানি কথা বলার পরে আমার বাংলাদেশে আমার ঢোকার পথ থাকবে কিনা। আর তো আমরা করলাম কি, আমরা যখন রামগড় থেকে আমরা যখন ইঞ্জিনিয়ারিং কলেজে গেছি তখন আমরা একটা কাজ করছিলাম, আই থিঙ্ক দ্যাট ওয়াজ এ গুড ডিসিশন ফর আস।
আমরা তখন ওই যে ওয়াবদার অনেকগুলো ট্রাক ছিল, ছোটখাটো ট্রাক, যেগুলো এখানে মিনি ট্রাক বলে, আমাদের দেশে কি বলতে আমি জানি না। ওয়াবদা বোধহয় ওইগুলো অনেকগুলো কিনছিল বা কোনো ডোনেশন পাইছিল। আমরা ওইরকম প্রায় 50-60টা গাড়ি আমরা আমাদের আয়ত্তে নিয়ে আসছিলাম, এবং আমরা অনেকে তখন ড্রাইভিং জানতাম না। কেউ হয়তো এই আধা ঘন্টা ড্রাইভিং শিখে আমরা গাড়িগুলো নিয়ে চিটাগাং ইঞ্জিনিয়ারিং কলেজে গেছি। তখন ইউসুফ ভাই ছিলেন আমাদের নেতৃত্বে, SM ইউসুফ। উনি চট্টগ্রাম শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন সেই সময়, ইফ আই এম নট মিস্টেকেন। মানে আজকে এগুলো অনেক আগের কথা, আমার এখন সব মনে নেই। আমরা আর্মির সঙ্গে বেশ কিছুদিন ছিলাম একসঙ্গে রামগড়ে। আমার তখনকার অভিজ্ঞতা বেশ তিক্ত। আমার বয়স তো বেশি না, তখন আমি 17-18 বছরের ছেলে, মাত্র ইন্টারমিডিয়েট পাস করছি। তো আর্মিদের সঙ্গে এই কথাটা বলি আবার, মানে কেউ ভুল বুঝে না জিনিসটা। আর্মির জওয়ানরা কিনা আমাদেরকে দেখলে খুব গালাগালি করতো, যে শালা মুক্তি, তোদের জন্য আজকে আমাদের এত খারাপ অবস্থা। অনেক গালাগালি করতো আমাদেরকে, যে ভালো ছিলাম, যে এখন এখানে খাওয়া দাওয়ার কষ্ট পাচ্ছি। আমরা আসলে খুব খাওয়া দাওয়ার কষ্ট ছিলাম। তো সেই জিনিসটা কিন্তু আমাদের পছন্দ হতো। আমরা মনে করতাম যে মানে ছাত্র বলো আর্মি বলো সবার একই রকম মেন্টালি থাকা উচিত। তো জিনিসটা আর্মির সঙ্গে আমাদের সম্পর্কে কিছুটা তিক্ত করে দিছিল। পরে কিন্তু আমরা ঠিক করলাম যে আর্মিদের থেকে আর্মিরা কিনা আমাদের গাড়িগুলো ইউজ করতো, ওই ওয়াদ্দা থেকে পাওয়া পিক আপগুলি। তো ওগুলো আমরা ঝগড়া করে নিলাম না, তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের গাড়ি তোমরা দিয়ে দাও আমাদেরকে। হরিণা ক্যাম্পে এবং আর্মিদের সঙ্গে আমাদের সম্পর্ক বলতে গিয়ে মানে একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে যে আমি আগে বলছি যে আর্মিদের সঙ্গে আমাদের বেশ একটা তিক্ত সম্পর্ক তৈরি হয়ে গেছিল রামগড় থাকাকালীন। এবং এটার মূল আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ আর্মির লোকজন যারা ছিল আর কি, মানে জিয়া রহমান এবং পাকিস্তান আর্মি যারা বাংলাদেশ আর্মিতে জয়েন করছে। কারণ ওদের যে অ্যাটিটিউড ছিল ছাত্রদের প্রতি, দ্যাট উই ডিডন্ট রিয়েলি অ্যাকসেপ্ট। ওরা মনে করছে ছাত্রদের জন্য আজকে ওদের এই অবস্থা, মানে এত কষ্ট করতে হচ্ছে, যে ছাত্ররা ওদেরকে জোর করে মুক্তিযুদ্ধে টানিয়ে আনছে। তো যে ঘটনাটা বলতে চাচ্ছি আমি, মানে সেটা আই থিঙ্ক এটা বাংলাদেশের অনেকে জানে না, এবং আমি কথাটা বলার পরে আমি আবার বাংলাদেশে ঠিক মতো যেতে পারবো কিনা আই ডু নট নো স্টিল। তো মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আর্মির লোকজন, যেমন আমাদের জিয়া রহমান সাহেব এবং অন্যান্যরাও, বারোকুণ্ডে একটা জুট মিল আছে, নাম হচ্ছে হাফিজ জুট মিলস। হাফিজ জুট মিলসের তথা আমাদের মুক্তিযুদ্ধ লোকজন হাফিজ জুট মিলসে গিয়ে ওদের পুরুষদেরকে সবকে, মানে আই থিঙ্ক ওদেরকে উই কিল দেম অল, এবং আসার সময় ওরা ওদের মহিলাদেরকে নিয়ে এসেছিল রামগড়ে। সো রামগড় পোস্ট অফিসে যেখানে আর্মিরা থাকতেন, দ্যাট ওয়াজ এ কাইন্ড লাইক হেরেম ফর আমাদের অফিসারদের জন্য। এটা আমরা জানছি পরে, আমরা কিছুটা কানাঘুষে জানতাম। বাট যখন রামগড় ফল করছে, তখন আমাদের কিছু ছাত্র ছিল ওই টিমে, আর্মির কিছু জওয়ান এবং সুবেদারদেরকে দিয়ে বলা হলো ওদেরকে নিয়ে রামগড়ে ওই নদীর পাড়ে ওদেরকে গুলি করে মেরে কবর দিয়ে দেওয়ার জন্য। আমাদের ভিতরে একটা ছেলে ছিল, ওর নাম ছিল ওমর ফারুক। ওমর ফারুক অবশ্যই ইতিহাসে ওর নাম আসবে, কেন ওমর ফারুক ইতিমধ্যে সে চিটাং শহরে ঢুকছিল, যে আমি যার কথা আগে বললাম ইউসুফ সহ ফখর চৌধুরীকে মারার জন্য। অ্যান্ড আনফর্চুনেটলি হি গট কট, এবং সে সালাউদ্দিন কাদের চৌধুরী কথা জানা মতে আর কি ওকে গাড়ির পেছনে চিটাং শহরে ঘুরে ওকে মারছে, গাড়ির পেছনে ওকে বেঁধে, অ্যান্ড দ্যাটস হাউ হি ডাইড। তো সেও ছিল ওই গ্রুপে ওখানে, মানে ওই 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 পাকিস্তানি মেয়েদেরকে মারার জন্য। ওর মুখে আমি শুনছি যে ও আমাকে বলছে এটুকু স্পষ্ট করে, যে ওরা যখন আর্মিদেরকে মহিলাদেরকে নিয়ে এসে গুলি করার জন্য, ওরা নাকি ওদেরকে বলছে আমাদেরকে একটু উজু করতে দাও, যেহেতু নদীর পাড়ে পানি আছে, বলে আমরা একটু পাক হইনি এবং আল্লাহর কাছে আমাদের শেষ প্রার্থনা করি। অ্যান্ড আমাদের আর্মি এবং আমাদের জওয়ানরা কেউ রাজি হয় না সেখানে, আমাদের ছাত্ররা যে কয়েকজন ছিল ওখানে, they didn't allow that to happen. তো ওরা বলছে যে বাচ্চার জন্য, একটা বাচ্চাও ছিল ওদের সঙ্গে, ছোট্ট, বোধহয় 3-4 মাসের। তো ওই জন্য ওই সিনটা দেখে সে মোটামুটি হি বিকেম ক্রেজি, ও অনেকটা পাগল হয়ে গেছিল। ওরা ঠিক করছে ওকে গুলি করবে না, গর্ত আগে করা ছিল, ওরা গর্তে ওর লাশটা ফেলে দিয়ে, লাশ না ওর শরীরটা ফেলে দিয়ে দি চার্জ বেয়নেট ওভার হিম, এবং পরে মাটি ফেলছে ওখানে। তো সে দেখছে নাকি যে বাচ্চাটা মাটি ফেলার পরে ও হাত দিয়ে জাস্ট বালিটা চোখ থেকে সরাচ্ছে, এবং হি কুড ফরগেট দ্যাট সিন। ওখানে আরেকজন ছিল, আমি এই সমস্ত ঘটনা তুলছি, কিছু ব্যক্তিকে ইনভলভ করছি। ফারুক বলে এক ভদ্রলোক ছিল, একটা ছাত্র ছিল আমাদের সঙ্গে, সে পরে আর্মিতে জয়েন করছে, অ্যান্ড হি বিকেম এ মেজর লেটার অন, অ্যাজ ফার এজ আই নো। এখন আগে ঢাকাতে ও বা ওর ওয়াইফ একটা স্কুল চালায়, ইংরেজি স্কুল। আমি ফারুকের বউর নাম জানি না। তো যে কারণে ফারুকের কথা বললাম,
ফারুক ওখান থেকে ফিরে আসার পরে ফারুক সে আর্মিদের সঙ্গে ওর মারপিট লেগে গেল। সে আর্মিদের গালালি করলো যে তোরা শালা, মানে খুব সে গালালি করছিল ওদেরকে। আর্মির এক জওয়ান ওর কানে বেয়ানিদের কান ছিদ্র করেছিল এবং সেটা নিয়ে আমাদের বেশ আর্মিদের সঙ্গে আমাদের আরেকবার গোলমাল শুরু হলো আর কি, এটা নিয়ে যে কেন সেটা করছে। আপনারা কতজন ট্রেনিং নিয়েছিলেন একসাথে এখানে? ওখানে আমরা বোধহয় 50-60 জন ছিলাম চিরাঙের গ্রুপের, আমার এক্সাক্ট মনে নাই। তবে এই কথা বলাতে আমার একটা কথা মনে পড়লো, আমরা যখন বিকেলে ফিরতাম ট্রেনিং শেষে আমরা খুব ক্লান্ত টায়ার্ড থাকতাম বেশ, মানে তার রাত্রেবেলা কে যেন আমাকে ঘুম থেকে তুলে বললো যে শুন, তুললো বলতে তোর চিটাং থেকে আরো 2 জন লোক আসছে। এত টায়ার্ড ছিলাম যে আমার যে আই ডোন্ট কেয়ার কে আসছে, ওদের সঙ্গে আমরা আর ঘুম ভেঙে ওদের সঙ্গে দেখা করার কোনো ইয়ে নাই। তারপর দিন যখন সকালে ঘুম ভাঙলো, চাটায় আসলো, দেখলাম যে যারা 2 জন আসছে, আমি থাকতাম চিটাঙের চকবাজারের জয়নগর বলে আমাদের একটা অঞ্চল ছিল ওখানে। দেখি যে ওখানে দানুভাইকে অনেকে হয়তো চিনবে, সেই আমলে, আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ না সরি পাকিস্তান আমলে আমাদের একটা আড্ডার জায়গা ছিল, আমরা বলতাম সবুজ রেস্টুরেন্ট। ওখানে দানুভাই সহ আমরা সবাই বসতাম। তো কথা ছিল যে মোনায়েম খান তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর, মানে চকবাজার রাস্তা দিয়ে যাবে, তো হি বট এ নিউ পেয়ার অফ শু, এবং সে ওই রেস্টুরেন্ট থেকে ঠিক টাইম মতো বাইরে আসে মোনায়েম খানের গাড়ি যখন আসতেছে, and he just threw his shoe onto Monam Khan's face, এবং তাকে ওখানে অ্যারেস্ট করছে, এবং আই থিঙ্ক হি বিকেম ফেমাস ইন বাংলাদেশ। মোনাম খানকে জুতা মারছে দেখে ওই ছেলে। তো দানুভাইকে পেলাম, তো দানুভাইকে দেখে খুব খুশি লাগলো, দানুভাই জড়া ধরলাম দেখে। এবং আমার সবচেয়ে আশ্চর্য আসছে যে আরেকজনকে দেখলাম যার খবর আমি অনেকদিন পাইনি, যে আমার খবর পাই, দেখি আমার বড় ভাই শেষ আসলে। আমি তুই এখানে কোথেকে আসলি, কেন অব অল পিপল আই ডিডন্ট এক্সপেক্ট হিম দেয়ার, যে সে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট ছিল না এবং খুব মানে নর্মালি সাধারণ সোজা ছাত্র ছিল। তা আমি ওর থেকে আমার আব্বার খবর পেলাম, আমার ছোট ভাই খবর পেলাম যে কে কিভাবে আছে। কেন আমি ওর থেকে খবর পেলাম যে ওরা জানতো যে বোধহয় আমি মারা গেছি, কেননা দেশে গিয়ে কেউ বলছে যে চকবাজারে নাকি আমার লাশ পড়ে থাকতে দেখছে, হুইচ ওয়াজ ফলস। এবং সে কিন্তু আমাকে দেখে, আমি ওকে দেখে যতটা খুশি হয়েছি, বাট সে আমাকে দেখে তার চেয়ে বেশি খুশি হয়েছে। এবং আপনার বড় ভাই এখন বাংলাদেশের ইন্সপেক্টর, হ্যাঁ এখন আইজিপি সে, আনোয়ার ইকবাল। আমাদের ট্রেনিং হওয়ার কথা ছিল বোধহয় 6 মাসের ট্রেনিং। তো ওদেরকে নিয়ে আমরা একটু বিপদে বললাম। তো ওরা মালতা বললো যে ওরা পুরো ট্রেনিং আমাদের সঙ্গে যেতে পারবে না, আমরা বিকজ উই ওয়ান্টেড দেম টু গো উইথ আস ব্যাক ইনটু বাংলাদেশ। ওরা বললো যে না, ওদের ট্রেনিং যেতে শেষে নাই, আমরা যখন চলে যাবো তারপর ওদের ট্রেনিং চলবে আরো কিছুদিন, যে কদিন ওরা মিস করছে। তো আমরা আর্মি কনভিন্স করলাম যে না, আমরা তো মোটামুটি জানি, কারণ আমাদের চিটাং গ্রুপ আমরা মোটামুটি এই যে গুলি চালনা অন্যান্য সব কিছুতে বেশ ফাস্ট হইতাম, আমরা উই ডিড ভেরি ওয়েল। তো আমরা বলতে ঠিক আছে, ওদেরকে আমরা ট্রেনিং দিব, যাগুলো তোমরা দিতে পারো নাই, আমরা যখন দেশেই ফিরবো তখন সেই ট্রেনিং ওদের, এবং আমাদের কথা তারা রাজি হয়ে মোটামুটি ওদেরকে বলে ঠিক আছে ওরা আমাদের সঙ্গে যেতে পারবে। তো আমাদের ট্রেনিং শেষ হওয়ার পরে আমাদেরকে নিয়ে আসা হলো কিন্তু এই যে আবার আগরতলা থেকে উদয়পুর একটা আমাদের বেস ক্যাম্প ছিল, ট্রানজিট ক্যাম্প বলে। তো আগরতলা পাশে উদয়পুরে ছিলাম আমরা, ওখানে আমরা জাস্ট ওয়েট করতে করতে টায়ার্ড হয়ে গেলাম যে কখন আমাদের জিনিস আসবে, কখন আমরা দেশে ঢুকতে পারবো। তখন আমাদের নেতৃবৃন্দ বলেন যে তোমাদের অস্ত্রশস্ত্র না আসলে তোমরা ঢুকতে পারবে না। তো অস্ত্রশস্ত্র আসা শুরু করলো, এবং ওই এক্সাইটেড যে আমরা বাংলাদেশে ঢুকতেছি। যখন উদয়পুরে এসে দেখলাম যে ওখানে অনেক আরো লোকজন এসছে বিভিন্ন খানে, কেন আমাদের ট্রেনিং তো হয়েছে দেরাদুন, হাফলং আমাদের একটা গ্রুপে ট্রেনিং হয়েছে, যেটা আমি আগে বলছি যে যাদেরকে জুনিয়র লিডার বলা হবে। হাফলং এর অনেক ছেলে মেয়ে এসে জ্বর হয়েছে ওখানে। হাফলং হচ্ছে আসামের একটা জায়গা। ওখানে আমার খুব বন্ধু একজনকে দেখলাম, মনিকে, সে আসছে নোয়াখালীর গ্রুপে। তো মনিকে দেখে, মনি আমাদেরকে দেখে খুব অবাক হয়ে গেল। মনি বলছে শুন তোরা কোথায় যাচ্ছিস, আমরা চিটাং যাচ্ছি, চিটাং গ্রুপে। মনি বলছেন দোস্ত আমাকে নিয়ে চল তোদের সঙ্গে। আমরা সেটা মনিকে, আমরা তখন রব ভাই ছিল, আসাম আব্দুর রব, সে ছিল নোয়াখালী গ্রুপের ইনচার্জ। তো আমরা রব ভাইকে বললাম যে রব ভাই মনিকে আমাদের সঙ্গে আসতে দেন। তো রব ভাই বলছেন না, সে কেমনে যাবে, সে তো নোয়াখালী গ্রুপে ট্রেনিং নিচ্ছে। নোয়াখালী গ্রুপে ট্রেনিং নিলে কি হয়েছে, সে তো নোয়াখালী কিছু চেনে না, আমার মতো, আমার বাড়ি তো নোয়াখালী, আমি তো চিটাং গ্রুপে আছি। আমি বলছি আপনি আপনার যাকে যেখানে পাঠান, এবং পাঠান যে সেজন সেখানে কাজ করতে হয় সেরকম জায়গা, দ্যাট হি নোজ দ্য প্লেস। অ্যান্ড তো রব ভাইকে পরে অনেক কষ্ট করে রাজি করাইছি আমরা, মানন ভাইকে দিয়ে বলায় বা আরো কিছু চিটাগানের লিডারশিপকে দিয়ে বলায়। পরে মনি শেষ পর্যন্ত আমরা একসঙ্গে দেশে ঢুকছি, চিটাগাঙে ঢুকছি, এবং মনি এখন আমার বন্ধু। আজকে আমরা কত বছর ধরে, 40-45 বছর ধরে আমরা আমেরিকাতে আসার পর, আমি একই কোম্পানিতে, আমি আর মনি গত 20 বছর চাকরি করছি, আমরা একই রাস্তার উপর আমাদের বাসা। তো উই স্টিল রিমেইন ভেরি ক্লোজ।
আমি 2007 সালের প্রথম দিকে কামরুল ভাইয়ের এই সাক্ষাৎকারটি গ্রহণ করি। কামরুল ভাই 2006 সালের শেষের দিকে ব্রেন ক্যান্সারে আক্রান্ত হন এবং পরবর্তীতে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এই জন্য আপনারা হয়তো লক্ষ্য করেছেন যিনি কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ছিলেন। তাই আমি বলেছিলাম, কামরুল ভাই আজ তো অনেক কথা বললেন, আমি আরেকদিন এসে আপনার কাছ থেকে বাকি কথাগুলো শুনব। কিন্তু এই সাক্ষাৎকারটি নেবার কিছুদিন পরই উনি আবার অসুস্থ হয়ে পড়েন এবং তার মাথায় একটি দ্বিতীয় অস্ত্রোপচার করা হয় এবং তার ফলশ্রুতিতে উনি ধীরে ধীরে বাকশক্তি হারিয়ে ফেলেন এবং আমার কামরুল ভাইয়ের মুখ থেকে তার স্বাধীনতা যুদ্ধের বাকি না বলা কথাগুলো শোনার সুযোগ আর হয়ে ওঠেনি। পরিশেষে 2007 সালের 11 সেপ্টেম্বর কামরুল ভাই ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর যে দেশের জন্য উনি তার নিজের প্রাণ বিলিয়ে দেবার জন্য প্রস্তুত ছিলেন, যে দেশের মানুষের জন্য ওনার সারাটা জীবন ওনার প্রাণ কেঁদেছে, তাদেরকে উনি সাহায্য করেছেন, সেই দেশের লাল সবুজ পতাকায় আমরা তার মরদেহ ঢেকে দিয়েছিলাম এবং পরিশেষে সেই পতাকা আমরা তার পরিবারকে হস্তান্তর করি। সেদিন কবরস্থানে আমরা সবাইকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি একজন মুক্তিযোদ্ধা? এভাবে আমরা খুঁজে বের করে নিয়েছিলাম সেখানকার সব কজন মুক্তিযোদ্ধাদের। তাদেরকে আমরা বলেছিলাম, আজ আপনারা আপনাদেরই এক সহযোদ্ধাকে জানাবেন অন্তিম অভিবাদন, এবং তারা সবাই এক সারিতে দাঁড়িয়ে শেষ বিদায় জানিয়েছিলেন তাদেরই এক প্রাণপ্রিয় সহযোদ্ধাকে স্যালুট দিয়ে। মানুষ যখন দেশের জন্য অথবা অন্য মানুষের জন্য নিজের জীবনটা বিলিয়ে দেয় অথবা দিতে চায়, তখনই সে উত্তীর্ণ হয়ে যায় জীবনের সবচেয়ে বড় কঠিন পরীক্ষায়। তার নশ্বর দেহ এর পরবর্তীতে হয়তো মাটিতে বিলীন হয়ে যায়, কিন্তু সে বেঁচে থাকে অজস্র মানুষের হৃদয়ে। আমরা ওই ধরনের মানুষকে নিয়ে গান গাই, কবিতা লিখি, চলচ্চিত্র বানাই। আমাদের কামরুল ভাই এমনই একজন মানুষ। মানুষকে ভালোবাসার কারণেই উনি মানুষের ভালোবাসার মাঝেই বেঁচে থাকবেন আজীবন। ধন্যবাদ। গানের মহিমা কোনদিন ম্লান হবে না, না না না, ম্লান হবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা
সেনা তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। থাকোরা পড়ে থাক ইতিহাস নিয়ে, জীবনের দীনতা হীনতা নিয়ে। থাকোরা পড়ে থাক ইতিহাস নিয়ে, জীবনের দীনতা হীনতা নিয়ে। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে। মাঠে মাঠে কিষানের মুখে, ঘরে ঘরে কিষানের বুকে, স্মৃতি বেদনা রাখিনি রে, তবু এই বিজয়ী বীর মুক্তি সেনা তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না।